দর্শক, এই আলোচনাটাই সম্ভবত নির্বাচনের জরিপ কিংবা প্রেডিকশন নিয়ে শেষ আলোচনা, এবং শেষ আলোচনাটা খুবই ইন্টারেস্টিং আলোচনা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচন আর গণভোট একসাথে অনুষ্ঠিত হলো এবং সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। যে নাটকীয়তার একটা উদ্দেশ্য হচ্ছে ফলাফল ঘুরিয়ে দেয়া, ফলাফল ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। ফলাফল যাই আসুক, জনগণের বিজয় হবে, তাই না? জনগণ যাকে চাইবে সেই হবে আমাদের প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচন আর গণভোট একসাথে অনুষ্ঠিত হলো এবং সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলেছে। এখন ভোট গণনা শুরু হয়েছে। আগেই প্রার্থীর মৃত্যুর কারণে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে আজ, এবং সেই 299টি আসনের ফলাফলের অপেক্ষা এখন। ফলাফলের অপেক্ষা যখন, এবং সারাদিন ধরে সংবাদ মাধ্যমগুলোতেও খবর বেরিয়েছে যে বড় দলগুলো পাল্টা অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে বিএনপির তরফে, বিএনপির শীর্ষ নেতা থেকে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি বা কোনো শীর্ষ নেতা সারা দিনের ভোট প্রক্রিয়া সম্পর্কে দলীয় কোনো মতামত প্রকাশ করেন নাই। তারেক রহমান ভোট প্রদানের পরে যেমন আগের দিনের রাতের ভোটের কথা উল্লেখ করে বলেছেন যে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সারাদিনে যদি ভোটাররা বেরিয়ে এসে ষড়যন্ত্র রুখে দিতে পারেন তাহলে হয়তোবা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল পড়বে না। কিন্তু সারা রাত ধরে ভোটের আগের দিন তারা বিভিন্ন চ্যানেলে যেসব অনিয়ম, ভোট কেন্দ্র দখলের চেষ্টা বা জাল ভোট দেওয়ার চেষ্টার খবর পেয়েছেন সেগুলো খুবই উদ্বেগজনক। ভোটের আগের রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির তরফে নজরুল ইসলাম খান, মাহাদি আমিন তারা সংবাদ মাধ্যমের সামনে এসে 127টি অভিযোগ তুলে ধরেছিলেন যে বিভিন্ন জায়গায় কি ধরনের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, কেন্দ্র দখলের চেষ্টা, হিন্দু ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এরপর তারেক রহমানকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সর্বশেষ বিএনপির যেই প্রতিক্রিয়া পাওয়া যায়, তার আগে তারেক রহমান ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে আসেন এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে এসে তারেক রহমান বলেন যে শুধুমাত্র তখনই তারা ফলাফল মেনে নেবেন যদি ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, এরপর কয়েক ঘন্টা কেটে গেছে, এখন পর্যন্ত তারেক রহমান বা বিএনপির তরফে এরকম কোনো মন্তব্য করা হয় নাই যে ভোট সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে কিনা। তারেক রহমান সংবাদ মাধ্যমকে যেটা বলেন যে গত রাতেও একটা দল চেষ্টা করেছে এবং তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সরাসরি তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করেছেন এবং পরে তিনি বলেছেন বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, একটি রাজনৈতিক দল এমন অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে, কাজে আমরা চাই না এসব ঘটনা ঘটুক। ভোটের ফল মেনে নেওয়ার প্রশ্নে তারেক রহমান সংবাদ মাধ্যমকে সরাসরি বলেন নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয় তাহলে মেনে নেব না কেন? অবশ্যই সব দলই মেনে নেবে, তবে অবশ্যই একটা শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। তার মানে বিএনপির তরফে যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কেমন হয়েছে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নাই, তার মানে দলটি অপেক্ষা করছে। তারেক রহমান আগেই তার ভোটারদেরকে যেমনটা বলেছিলেন যে তাহাজ্জুদ থেকে ভোটের ফলাফল নিয়ে আসা পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করতে হবে এবং ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল মানে জয়ের ফলাফল নিয়ে তবে বাড়ি যেতে হবে। সেই বিষয়টাই আসলে তারেক রহমান সহ বিএনপি এক রকমের পর্যবেক্ষণ করছে, ফলাফল কোন দিকে যায়, ভোট গণনা কিরকম অনুষ্ঠিত হয়, এবং তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারছে না বলেই কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। কারণ অন্যদিকে জামায়াতে ইসলামী কিন্তু কয়েকটি আসনের ভোট গ্রহণ স্থগিত করতে বলেছে, সেসব আসনের ভোট স্থগিত করে আবারও ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে, কিন্তু তারা একটা সার্বিকভাবে ভোট গ্রহণ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে, যেমন সন্তোষ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান এই যেমন ভোট বর্জন হতে পারে, ভোট বর্জন করতে পারেন, ভোট মেনে না নিতে পারেন, এমন একটা অবস্থান জানিয়ে রেখেছেন যে কেউই যে ভোট মেনে নিতে পারবে না সেটা তো আর তারা মেনে নিতে পারেন না। ঠিক একইভাবে জাতীয় নাগরিক পার্টি মানে জামায়াতে ইসলামীর সবচেয়ে যে বড় শরিক দল, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে কেন্দ্র দখল, সহিংসতা, অনিয়মের অভিযোগ আছে তাদের কাছে, এবং তারা ভোট গ্রহণ চলাকালে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণের মতো গুরুতর সব অনিয়মের অভিযোগ করেছেন। ঢাকা 18 আসনে তাদের অভিযোগ আছে, ঢাকা 17 আসন নিয়ে, ঢাকা 8 আসন নিয়ে তো বড় ধরনের অভিযোগ আছে। জামায়াতে ইসলামী পর্যন্ত যেসব আসনের ভোট স্থগিত করতে বলছে তার মধ্যে কিন্তু মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির বহুল আলোচিত আসন ঢাকা 8 আসন একটি, এবং মুনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টির পক্ষে তারা নোয়াখালীর হাতিয়ায় একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। মুন্সিগঞ্জ 3, গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের কথা বলেছেন। শেরপুর 1 আসনে ব্যালট বই ছিনতাই হয়ে গেছে এই অভিযোগ করেছেন এবং বলেছেন যে পরে সিলমারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়েছে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে। ঢাকা 18, সিরাজগঞ্জ 1 আসনে একাধিক ভোটার তাদের কাছে অভিযোগ করেছেন যে কেন্দ্রে গিয়ে তারা জানতে পেরেছেন ভোট আগেই দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল 8 আসনে সহকারী প্রিজাইডিং
অফিসার ব্যালটে নির্দিষ্ট প্রতীকে সিল মেরে দিচ্ছেন এমন অভিযোগও তোলা হয়েছে। এবং তার মানে সিল মারা অবস্থায় ব্যালট পেপার দেওয়া হচ্ছে এবং পিরোজপুর 3 আসনে জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ানোর অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারা ভুয়া পোলিং এজেন্টের উপস্থিতির অভিযোগ এনেছেন। নাটোর, যশোরে সাংবাদিক সমর্থকদের উপর হামলা, গাজীপুরে নারী ভোটারদের মারধর, মেহেরপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন এবং ঢাকা 20 আসনে কেন্দ্র দখল ও বুথ উৎখাতের অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন যে রিটার্নিং কর্মকর্তা পুলিশ প্রশাসনকে এসব জানিয়েও তারা প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাচ্ছেন না এবং ভোট ট্রিগিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সে কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু পরিষ্কারভাবে ভোট গ্রহণ চলাকালেই জানিয়ে রেখেছে যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে তারা এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করবেন। সকালবেলা ভোট দিতে গিয়ে কিন্তু নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তারা ক্ষমতায় যাওয়ার একেবারে দ্বার প্রান্তে আছেন জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের সদস্য হিসেবে এবং জামায়াতে ইসলামীর যে নির্বাচন পরিচালনা কমিটি পরিচালনা করছেন জুবায়ের সাহেব, অ্যাডভোকেট জুবায়ের কিন্তু এক দফা সকাল সকাল ভোটের দিন এবং ভোট গ্রহণ শেষেও একেবারে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে বাংলাদেশে একটা ঐতিহাসিক ভোট অনুষ্ঠিত হয়েছে, ঐতিহাসিক গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু তারাও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এরই মধ্যে ঢাকা 8 আসনের ভোট স্থগিত চেয়েছে। কারণ ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেছেন যে সেখানে ধান, লাঙ্গল এবং আওয়ামী লীগ সব মিলেমিশে গেছে। এই ঢাকা 8 আসন, কুমিল্লা 8 আসন, পটুয়াখালী 1 আসন, শরীয়তপুর 2 আসন, এই আসনের জামায়াতে ইসলামীর অভিযোগ হচ্ছে যে এই আসনগুলোর ভোট যাতে স্থগিত করা হয় এবং সেই অভিযোগ জানাতে তারা নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো অবহিতও করেছেন। এরপরেও কিন্তু জামায়াতে ইসলামী এই পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াকে ঐতিহাসিক বলছে। তারা বলছে বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য সাধারণ নির্বাচন হয়েছে এবং জামায়াতে ইসলামীর আমির তিনি বিকালের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে যদিও বা বলেছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং গণনা করে ফলাফল তুলে নিয়ে আসতে হবে, ঠিক তারেক রহমানের মতোই। এবং তিনি বলেছেন যে গতকাল থেকেই আপনারা সব গুজবকে পরাজিত করেছেন, ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে সকাল থেকে উৎসবের মতো করে ভোট দিয়েছেন। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে দেখেছি বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, পোলিং এজেন্টদের উপর হামলা হয়েছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও হয়েছে। কাজেই জামায়াতের আমির বলছেন তিনি দেশবাসীকে অনুরোধ করবেন যে যেভাবে তারপরেও জনগণ ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। জামায়াতের আমির ফেসবুক পোস্ট দিয়ে এমনকি আল্লাহ বিজয় দান করলে তাদের সমর্থকদের কি কর্তব্য সেটাও বলে দিয়েছেন। তিনি বলেছেন সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে বিকাল 5টার পর ভোট গ্রহণ শেষের পর যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির, সেখানে তিনি বলেছেন যে বিজয় দান করলে মিছিল ও স্লোগান নয়, সবাই সিজদায় পড়ব। এবং জামায়াতের আমির লেখেন যে মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে যদি বিজয় দান করেন তাহলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাস নয়, আমরা সবাই সিজদায় পড়ব, মন ভরে আল্লাহ তাআলার শুকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব। কাজে একরকম পরিষ্কার জামায়াতে ইসলামীর জোটের যেমন অপেক্ষা বিজয় ঘোষণার এবং তারা যেমন বিজয়ের জন্য অপেক্ষা করছেন, যে কারণে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রধান শরিক তারাও বলছেন যে আমরা দেখব কিন্তু আমরা ফলাফল প্রত্যাখ্যান এবং বর্জনের জন্য প্রস্তুত আছি। এবং তারা এক বিরাট অভিযোগনামা এরই মধ্যে পেশ করেছেন। জামায়াতে ইসলামী কয়েকটি আসনের ভোট স্থগিত করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে বলেছে। বিএনপির দিক থেকেও একইভাবে তারা একদিকে যেমন নির্বাচন কেমন হয়েছে এই প্রতিক্রিয়া এখনো জানায় নাই, কিন্তু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন যে শুধুমাত্র নির্বাচন সুষ্ঠু হলেই তাদের পক্ষে ফলাফল মেনে নেওয়া সম্ভব এবং ভোট যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে অন্য কেউ যেমন ফলাফল মানতে পারবেন না তেমনি মানতে পারবেন না তারেক রহমান এবং বিএনপিও। ফলাফল যাই আসুক জনগণের বিজয় হবে, তাই না? জনগণ যাকে চাইবে সেই হবে আমাদের প্রধানমন্ত্রী। এটা মাইনা নিতে হবে। যারা মাইনা নিবে না তারা দেশে অশান্তি চায়। ফলাফল যেটা হবে সেটা মাইনা নিতে হবে। আর মাইনা নেওয়ার পর কি হবে জানেন? ডক্টর ইউনূস স্যারের বিদায় হবে। আবার বেহালা বাজা আরম্ভ হইল। ওনাকে বিদায় দিতে হবে। উনি কিন্তু কথা দিছিলেন আমি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেব। আর যারা ওয়াকার সাহেব কথা দিছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে, 17 মাসের মধ্যে নির্বাচন হইল। কিন্তু ওয়াকার সাহেবের কথাটাই ঠিক। আর ডক্টর ইউনূস স্যার যে কথাটা দিছে সেটাও তো ঠিক। উনার কথা কেউ বিশ্বাস করতেছিল না। আপনারা যারা বিশ্বাস করতেছিলেন না, এই যে টক শোতে আইসা বলতেন উনি কোনোদিনই নির্বাচন দিবে না, 5 বছর পর নির্বাচন দিবে, উনি যদি কোনো চেয়ারে বসে ওই চেয়ার ছাড়তে চায় না। আরে ভাই উনি ওই চেয়ার ছাড়বে না বলতেন না? অনেকগুলা বুদ্ধিজীবী আছে ভাই, ওনাদের একটাই কাজ ছিল শুধু মানুষকে না বিভ্রান্ত করা, মানুষের ভিতরে ভয় ঢুকাইয়া দেওয়া। এর মধ্যে সবচেয়ে বড় ওস্তাদ কে জানেন? এই যে 3য় মাত্রার কি যেন নাম, ওই যে জিল্লুর রহমান, ওই জিল্লুর রহমান সাহেব।
তৃতীয় মাত্রার সাংবাদিক, ওই একটা চ্যানেলের ওই একটা অনুষ্ঠানের সাংবাদিক। উনি একই কথা বলে যাইতাছিল সপ্তাহে 8 দিন, একদিন ওভারটাইম করতো, সপ্তাহে 8 দিন ওই একই কথা, নির্বাচন হবে না, হইতে পারে না। আর যখনই অন্য অ্যাঙ্গেলে কথা বলতো সব ধনীদের নিয়ে কথা বলতো, গার্মেন্টস নিয়ে যখন কথা বলতো ওই গার্মেন্টস এর মালিকরে নিয়ে চিন্তা, তাদের মাল রপ্তানি করতে পারছে না, এলসি করতে পারছে না, উনি এই চিন্তাই বইরা যায়। কিন্তু ওই যে 5ই আগস্টে যে মা বাবা তাদের সন্তান হারাইলো, কেন হারাইলো, কি কারণে হারাইলো, 16 বছরে এই দেশে কি হয়েছিল, কেন হয়েছিল, এইসব আলোচনায় মুখে নাই। ওনার ওই মুখে একটাই আলোচনা ছিল, ওনার একা বলতেছি কেন, একটা গ্রুপই আছে ভাই, এরা টোটালটাই একটা গোডাউনের প্রোডাক্ট, একদম একটা গোডাউনের প্রোডাক্ট। যেমন চান্দা ব্যাটারি ফ্যাক্টরি থেকে শুধু চান্দা ব্যাটারি বাইর হইব, অন্য কোনো ব্যাটারি তো বাইর হইব না। ওনাদের একটাই কথা ছিল, ডক্টর ইউনূস কোনো কাজেরই লোক না। কিন্তু উনি যা কইরা দিয়া গেলেন না, এটা আপনারা বুঝতে পারবেন। আগামীতে যে সরকার ক্ষমতা আসবে, যে জনগণের সরকার তো ক্ষমতা আসবে, জনগণ যাকে চাইছে সে তো ক্ষমতা আসবে, ওনারা আসার পর আপনারা বুঝতে পারবেন আমাদের এই মিডিয়া এগুলো প্রকাশ করে নাই। উনি আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থে কাজে লাগবে এরকম অনেকগুলা কাজ কইরা দিয়া গেছে, চীনের সাথে, আমেরিকার সাথে, টার্কির সাথে, অনেক দেশের সাথে এবং পাকিস্তানের সাথেও এরকম একটা মিল বন্ধন কইরা দিয়া গেছে যেন এই দেশটা আর বেপথে না যায়। কেউ চাইলেও নিতে পারবেন না, ওই সিস্টেম অলরেডি কইরা ফেলাইছে। আর ওই সিস্টেমের চাবিটা হলো হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট জয়যুক্ত হবেই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, অলরেডি হয়ে গেছে, আপনারা ধৈর্য নিতে পারেন। যার জন্য তো জোর দিয়া বলতেছি, এই দেশকে আর কেউ বেপথে নিতে চাইলে নিতে পারবে না। আমরা গত 16-17 মাস কি পাইলাম, একটা স্বাধীনতা পাইছিলাম স্যারের কাছে, যা ইচ্ছা তাই বলতে পারতাম, যার যা মুখে আসে। ওই যে আম তারিখের কথা মনে আছে, এমন ভাবে চাপ দিছে মনে হয় নিচে কাপড় নষ্ট হয়ে গেছে। তাও কোনো কেউ প্রতিবাদ করছে, কেউ কোনো কথা বলছে? আরে শেখ হাসিনার সাথে ম্যাডাম না লাগাইলে, আপা না লাগাইলে, মাননীয় না লাগাইলে ওই দিন রাইট হইতো তুলে লয়ে যেত বেটা তরে। কিন্তু দেখেন উনি স্বাধীনতা দিছে সবাইকে। আমাদের মিডিয়ায় এই যে টক শোতে আইসা বুদ্ধিজীবীরা যা ইচ্ছা তাই বলছে, ওনার পায়জামা নিয়ে সারাদিন টানাটানি করছে, কিচ্ছু বলে নাই। এই স্বাধীনতাটা পাইছি গত 17 মাসে। যদি কেউ জিজ্ঞাসা করেন ডক্টর ইউনূস স্যার কি দিছে, আমি বলবো এই 17 মাসে শুধু কথা বলার স্বাধীনতা দিছে, যেটা গত 54 বছর 55 বছর পাই নাই। এইটুকুই পাইছি। আর আপনাদের মনের মধ্যে শান্তি আসুক, আল্লাহ আপনাদের মনে শান্তি দেখ। উনি চলে যাবে, ওই যে আপনারা যারা বইলা বেড়াইতেন না উনি আবার প্রেসিডেন্ট হইতে চায়, অমুক দলের সাথে হাত করছে, ঘোড়ার ডিম। আসলে আপনাদের মাথার মধ্যে না, এই ঘটের মধ্যে কিচ্ছু নাই। কেন বললাম, আপনারা বলছিলেন না 5টা বিশ্ববিদ্যালয় এই যে ছাত্র শিবির পাশ করবে না, পাশ করছে। তো আপনাদের কথা ঠিক হয়েছে, ঠিক হয় নাই। আবার এই জাতীয় নির্বাচন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করছেন, যারা যারা এই যে জরিপ চালাইছেন, দেখেন আপনাদের জরিপের ফলাফল আর এই জনগণের রায়ের ফলাফল, জনগণ কি রায় দিছে সকালবেলায় জানতে পারবেন। জোর দিয়া বলতাছি না কেন, আমি ভাই ভিতরে খোঁজ খবর নিছি, তো খোঁজ খবর নিয়ে যেটুক পাইছি সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, একবার এই উপরে যায় একবার এই উপরে যায়। এই অবস্থায় কিছু বলা যাবে না, শুধু এইটুকুই বলবো ফলাফল যেটাই হবে এটা জনগণের ফলাফল, সেটা মাইনা নিতে হবে। কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, এটা হইতেই পারে ভাই, 300 আসনের নির্বাচন হইতেছে, ওর মধ্যে কিছু জায়গায় গন্ডগোল হবেই, কারণ এটা আমাদের ক্যারেক্টার, তো চরিত্র। তবে একটা জিনিস ভাই বুঝা গেছে, আমি যেটুকু বুঝছি, ভোটের সংখ্যা কিন্তু কম, আগের মতো না। আওয়ামী লীগ কিন্তু ভোট দেয় নাই, হ্যাঁ আওয়ামী লীগ ভোট দেয় নাই, গেছে আমার মনে হয় 30% 40% লোক গেছে আওয়ামী লীগের। 100-র মধ্যে 40 ভাগ 35 ভাগ লোক গেছে। এই যে গোপালগঞ্জে যে ভোট গণনা হইলো, একটু রায় পাইছি, এই গোপালগঞ্জ থেকে যেটুকু জানতে পারলাম, নীরব ভাই, কোনো আওয়াজ নাই, চুপচাপ কিছু মানুষ ভোট দিতে গেছে, হয়তো 25 থেকে 30 ভাগ লোক ভোট দিতে গেছে, বাকিরা যায় নাই। আসলে না ওইখানে দেওয়া উচিত ছিল রাতের ভোট, কারণ ওনারা তো রাইতে ভোট দিতে অভ্যস্ত। রাইতে ভোট দিত না, দিনে ভোট দেওয়ার অভ্যাস নাই, যার জন্য অনেকেই ভোট দিতে যায় নাই। কিন্তু যারা ট্রেনের ছাদে কইরা, লঞ্চে কইরা, বাসের ছাদে কইরা হাসতে হাসতে স্লোগান দিতে দিতে বাড়িতে গেছিলেন, তারা ফিরার সময় কি মুখ কালো করে ফিরবেন? না না না, মুখ কালো করে ফিরবেন না। জনগণের রায় হয়ে গেছে তো ভাই, জনগণের রায় হয়ে গেছে। জোর গলায় বলতেছি না কেন, অ্যাডভান্স কথা বলতে চাই না। কি হবে এটা তো জানি, না জানলে কি গত এই 1-1.5 বছর চিল্লাইতাছি, না বুঝা চিল্লাই নাই। যেটা ভাবছি, যেটা বইলা আসছি এতদিন, সেটাই হইতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ওই আগের মতো চিৎকার করতে পারতেছি না। কেন জানেন, ওই যে বললাম না, একবার ইনি উপরে যায় একবার ইনি উপরে যায়, এইভাবে চলতেছে। তবে আমি মনে করি এই ঘন্টা 2-1-এর মধ্যে একজন উপরের দিকেই যাইতে থাকবে, উপরের দিকেই যাইতে থাকবে। কালকে সকালে শুক্রবারের মধ্যে আমরা সব জায়গা যাবো। আরে শুক্রবারের কথা মনে হইলেই মনে হয় শহীদ হাদির কথা। হ্যাঁ, শহীদ হাদির কথা মনে হয়, প্রত্যেকটা জুম্মার নামাজে গেলেই না তার কথা মনে হয়, ভিতর থেকে তার জন্য দোয়া চলে আসে। আর তার দোয়ার কারণে আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি, তার জন্য শহীদ হাদির জন্য যারা দোয়া করতো, তাদের দোয়ার কারণে নাসিরুদ্দিন পাটোয়ারি আমার মনে হয় জিতে যাচ্ছে। হ্যাঁ, জিতে যাচ্ছে। আব্বাস সাহেবের একদম ঘরের কাছে ওনার পরিবারের নামে ওই কলেজটার নাম, ওই নামের কলেজের ভিতরে যে ভোটটা হয়েছে, ওই ভোটের মধ্যে 7 ভোটে জিতছে পাটোয়ারি, বাকিগুলো আবার ভাইবা নেন। ওনার একদম ঘরের কাছে ওনার নামে, যেটা ওনার মা বাবার নামে, আমার মনে হয় ওই কলেজটা। যাই হোক, এরকম ভাবে প্রত্যেকটা আসনে আমার মনে হয় এই মুহূর্তে পাটোয়ারি আগায় আছে, বাকিটা শেষ রাইতে বলা যাবে। তবে 300 আসনের মধ্যে প্রথম কে গেল সংসদে,
ওই একবার আগে বলছিলাম, আবার বলি, হাসনাত আব্দুল্লাহ আমার মনে হয় সে রেকর্ড করছে, ওনার ওখানে বোধ হয় 126টা কেন্দ্র আছে, 126টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রেই উনি জয় হয়েছে, প্রত্যেকটা কেন্দ্র। এরকম জয় আমার মনে হয় না 30টা আসনের মধ্যে আর কেউ ছিনে আনতে পারবে। একজন হাসনাত আব্দুল্লাহ গেলেই তো ভাই সুন্দরবনের বাঘ পুরা সংসদ কাইপা উঠবে। এর মধ্যে যদি পাটোয়ারি যাইতে পারে, হায় হায় পাটোয়ারি কি নির্বাচন দেখাইলো এটা! এরকম নির্বাচন আমার মনে হয় পৃথিবীতে কোথাও হয় নাই, কোথাও হয় নাই। উনি তো আব্বাস সাহেবকে আধা পাগল বানায় ফেলাইছিল, পুরা মিডিয়া দখল করে রাখছিল। হাসতে হাসতে যেভাবে কথা বলে, এইভাবে কথা বলার জন্য ভাই কলিজা লাগে, কলিজা লাগে। শিক্ষিত ছেলে তো, একটা ব্যাংকে চাকরি করতো 1 লাখ টাকা বেতনে, ম্যানেজার ছিল। ওই চাকরি ছেড়ে আসছে ওই জুলাই 36 দিনের জন্য। হ্যাঁ, ওই চাকরি ছেড়ে আসছে এই জুলাই 36 দিনের জন্য। 36 দিন এরা লড়াই করছে তো। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, পাটোয়ারি, মাহফুজ। হ্যাঁ, মাহফুজ এখন নিশ্চুপ কোথায় জানি আছে, আল্লাহ জানে। উনাকে কিন্তু ডক্টর ইউনূস স্যার পরিচয় করাই দিয়েছিল মাস্টার মাইন্ড। ওই মাস্টার মাইন্ড এখন কোথায় আছে জানি না। অবহেলা করা যাবে না। জুলাই যোদ্ধা তো ভাই, নিশ্চয়ই কোনো কাজে লাগে আছে, চুপচাপ কাজ করে যাইতেছে। যাই হোক, ডক্টর ইউনূস স্যারকে আমরা বিদায় দিতে হবে। আর আপনারা যারা ডক্টর ইউনূস স্যারকে অপমান করছেন, অবজ্ঞা করছেন, ওনার নামে বদনাম ছড়াইছেন, একটাবার মাপ চাইয়া নিয়েন ভাই, একটাবার মাপ চাইয়া নিয়েন। আপনারা কেন বিশ্বাস করতে চান নাই উনার কথা? উনার তো জবান এক, যেটা জবান দিছে ওইটাই করছে। একবার ক্ষমা চাইয়া নিয়েন। হ্যাঁ, ক্ষমা চাইয়া নেওয়া উচিত। না হলে হবে কি জানেন, এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী যারা আছে, জ্ঞানী লোক, পণ্ডিত লোক, সত্যিকারী যারা দেশকে ভালোবাসে, তাদেরকে মানুষ অবহেলা করবে, মানুষ চিনতে পারবে না। আপনারা তো মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন। ডক্টর ইউনূস স্যারের যেভাবে সমালোচনা করছেন, মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে। আসলেই বোধহয় এই লোকটা খারাপ না, এই মানুষটি খারাপ না। এই মানুষটি যখন চলে যাবে তারপরে গবেষণা হবে। এই মানুষ পালায়া যাবে না, এই দেশেই থাকবে। এই দেশের মঙ্গলের জন্য যা যা করার সব কিছু কইরা ফেলছে, এবং একটা রোড ম্যাপও উনি আইকা ফেলছে। ওই রোড ম্যাপের বাইরে কেউ যাইতে পারবেন না। যেই ক্ষমতায় আসুক, ইনি আসুক আর ইনি আসুক, ওনার ওই রোড ম্যাপের মধ্যে দিয়ে যাইতে হবে, কোনো উপায় নাই। আর আসমানে কি লেখা হয়েছে সেটা দেখার অপেক্ষা রইলাম, নতুন একটা সূর্যের অপেক্ষা রইলাম, নতুন একটা দিনের অপেক্ষা রইলাম, নতুন বাংলাদেশের অপেক্ষায় রইলাম। সবার জন্য সবাই দোয়া করবেন। দর্শক, বলছিলাম বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক জনকণ্ঠ, যেটা মনে হয়েছে গত কয়েক মাস ধরেই আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী মালিকানা না প্রভাব, জনকণ্ঠে প্রভাব বিস্তার করেছে একটা পক্ষ, যার ফলে জনকণ্ঠের নিউজ স্টাইল, ল্যাঙ্গুয়েজ স্টাইল, শব্দচয়নের স্টাইল সবকিছুতেই আমূল পরিবর্তন হয়েছে, একেবারে 180 ডিগ্রি রিভার্স হয়ে গেছে। সেই জনকণ্ঠ কি বলছে, তাদের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, গোয়েন্দা জরিপে চাঞ্চল্য, 190 আসনে জয়ের পথে জামাত। এখানে তারা গোয়েন্দা সংস্থার কথা বলছে। তারা বলছে যে গোয়েন্দা সংস্থার একটা জরিপ হয়েছে, যেখানে 190টার বেশি আসন পেতে যাচ্ছে একাই জামাত, এবং সাথে এনসিপি সহ তাদের জোটেরা যে আসন পাবে তাতে জামাতের আরও একটা জায়গায় বলছে যে এটা হচ্ছে সর্বনিম্ন, 190 হচ্ছে সর্বনিম্ন, ম্যাক্সিমাম 200-র বেশি তারা পাবে। কি বলছে তারা? তারা বলছে যে একটি গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর জরিপ সামনে এসেছে। এই জরিপে বলা হয়েছে 300 আসনের জাতীয় সংসদের বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে জামাতপন্থী রাজনৈতিক শক্তি। জরিপের বিশ্লেষণে দেখা গেছে 11 দলীয় জামাত জোট 170 থেকে 190টি আসনে জয় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যা সরকার গঠনের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা এনে দিতে পারে। তবে গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য আসন বন্টনের একটি চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায় এককভাবে জামাত ইসলামী সর্বোচ্চ 190 আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা সম্ভাব্য 94টি আসনে জয়লাভ করতে পারে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেতে পারে 8টি আসন, তাহলে 90-এর সঙ্গে 98টা হলো। খেলাফতে মজলিসের ঝুলিতে 3টি আসন, তার মানে হচ্ছে যে 201টা হলো। এছাড়া ইসলামী আন্দোলন পেতে পারে 2টি আসন। ইসলামী আন্দোলন তো জামাতের জোটে নেই, জামাতের তাহলে জোটে 201টা হলো। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হতে পারেন 3টা। স্বতন্ত্র প্রার্থীরা সাধারণত সরকার গঠিত হওয়া যে পক্ষ সেই পক্ষের দিকে হেলে যায়, তার মানে সব মিলিয়ে 204টা আসন। একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাত ক্ষমতায় আসছে, এবং জুলাই সনদে যা 84টা পয়েন্ট যা লেখা আছে সবগুলোই তারা বাস্তবায়ন করবে। বিএনপির যেগুলো দ্বিমত, যেগুলো নোট অফ ডিসেন্ট দেয়া, সেগুলো একটাও তারা মানবে না। এবং 72-এর সংবিধান ইচ্ছা করলে তারা ছুঁড়ে ফেলে দিতে পারে, নতুন করে সংবিধান লিখতে পারে, এবং তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে। বাংলাদেশে আফগানিস্তানের মতো মেয়েদের উপরে একটা বিধিনিষেধ আসতে পারে, যেটা নিয়ে বহু আলোচনা হচ্ছে। এই ব্যাপারে তারা আরও বলছে যে এনসিপি, মানে এই যে জরিপ যেটা বলছিলাম, যে এই যে জরিপ তারা তুলে নিয়ে আসলো, এই জরিপ তুলে নিয়ে আসলো যে জনকণ্ঠ, সেই জনকণ্ঠের চেহারাটা যে পাল্টে গেছে সেটা আমরা প্রথমেই বলেছি যে পাল্টে যাওয়া জনকণ্ঠ। আমরা বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমকে রিভার্স টোনে দেখতে পাচ্ছি এখন। তার মধ্যে জনকণ্ঠ একটা, যেটা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করতো, আর একটা টেলিভিশন চ্যানেল 71 টেলিভিশন, যাদেরকে আমরা আওয়ামী লীগের অনেকটা মুখপাত্র হিসেবে কিংবা BTV 2 হিসেবে অনেকে ট্রিট করতো, এবং জুলাই আন্দোলনের সময় সেরকম অবস্থানেই তাদেরকে দেখা গেছে। সেই 71 টেলিভিশনের এখন নিউজ দেখবেন একেবারে রিভার্স, মানে পুরোপুরি 180 ডিগ্রি বেঁকে গেছে। জনকণ্ঠ যে বদলে গেল, এই বদলে যাওয়ার পিছনে কারণ কি ছিল? অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে এনসিপি নেতা
জয়নাল আবেদিন শিশির ও সাবেক সেনা কর্মকর্তা রহমান নামে একজন সাবেক সেনা কর্মকর্তা, তাদের নেতৃত্বে দৈনিক জনকণ্ঠ ভবন দখলের অভিযোগ ওঠে 2025 সালের আগস্টে, অর্থাৎ গত বছরের আগস্টে এই অভিযোগটা ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা এবং প্রতিষ্ঠানটির অনেক সাংবাদিককে চাকরচ্যুত বা স্বেচ্ছায় অব্যাহতি নিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এনসিপি নেতা জয়নাল আবেদিন শিশির এবং সাবেক সেনা কর্মকর্তা রহমান এই মূল ঘটনাটা ঘটিয়েছেন বলে অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছে। জনকণ্ঠ ভবনে মব এবং জনতা তৈরি মব তৈরি করে সেখানে দখল এবং হামলার অভিযোগ উঠেছিল 2025 সালের আগস্টের শুরুর দিকে। মে মাসেও একই ধরনের হামলার অভিযোগ উঠেছিল এবং দল থেকে জয়নাল আবেদিনের কাছে সেই সময় ব্যাখ্যা চাওয়া হয়েছিল। একবার মে মাসে ঘটনা ঘটেছিল, সেই সময় জয়নাল আবেদিন শিশির জনকণ্ঠে একটা বড় পদে অধিষ্ঠিত হয়েছিলেন। এরপরে দেখা গেল যে আগস্টে আবারও হলো এবং তখন মালিক পক্ষকে সরিয়ে দেয়া এই ব্যাপারগুলো তখন হয়েছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন চাপে বিভিন্ন সংবাদপত্র, সংগঠন, আন্তর্জাতিক চাপ, সরকারের বাধ্য হয়ে কিছু চাপ, সেই চাপগুলোর কারণে আমরা দেখেছি পরবর্তীতে আবার যিনি মালিক সেই মালিককে আবার পুনরায় ফিরতে, এবং মালিক যখন ফিরেছিলেন শামীমা খান তিনি এখন ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রকাশক, সেরকম জনকণ্ঠের যে ক্রেডিট লাইন সেই ক্রেডিট লাইনে আমরা দেখতে পাই। তার মানে জনকণ্ঠ যে বদলে গেছে এবং বদলে যাওয়ার ফলে যাদের অধীনে এই মুহূর্তে আছে তাদের কি এটা মনগড়া গোয়েন্দা রিপোর্ট, নাকি আমরা নির্বাচনের ফলাফল যখন আগামীকাল সকাল নাগাদ কিংবা আজকে গভীর রাত নাগাদই যেটা টের পেয়ে যাব, সেখানে আমরা সত্যি সত্যি টের পেতে থাকবো কিংবা পরিষ্কার হতে থাকবো যে এই নির্বাচনে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে জামাত জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত বিএনপির হাপিত্তেশ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। দর্শক, আপনার কি মনে হয় জনকণ্ঠের জরিপের উপরে আপনি কতটা আস্থা রাখতে পারছেন? নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। যে নাটকীয়তার একটা উদ্দেশ্য হচ্ছে ফলাফল ঘুরিয়ে দেওয়া, ফলাফল ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। দেখেন, প্রথমে বলি যে সর্বশেষ খবরটা জানিয়ে রাখি, কোনো গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত জামাত জোট এগিয়ে আছে। আমার বিশ্বাস, যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করা না হয়, জামাত জোট অল্প ব্যবধানে হলেও বেশি এগিয়ে থাকবে এবং তারা সরকার গঠন করবে। 155-র মতো হতে পারে, আমরা আশাবাদী। তারপরও যদি সবকিছু সুষ্ঠু হয়, ফলাফল যাই হোক না কেন, জামাত কিন্তু সেটা মেনে নিতে প্রস্তুত। দেখেন, নির্বাচন ফেয়ার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে আমরা সার্টিফাই করেছি যে বাংলাদেশের ইতিহাসে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে ধরে এখন পর্যন্ত সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে। নো ডাউট, জনগণ ভোট দিয়েছে এবং ব্যাপক সারা। কিন্তু ফলাফল গণনা ফেয়ার হয়েছে এ কথা কিন্তু এখনো বলিনি। ফলাফল গণনা এখন নাটকীয়তা চলছে। এই ফলাফল গণনায় নাটকীয়তায় অথবা ফলাফল ঘুরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা এস্টাবলিশমেন্টের, যেটা আমরা আগে থেকেই ধারণা করেছিলাম যে ভোট সুষ্ঠু হবে কিন্তু ফলাফলের মেকানিজম হতে পারে। বিভিন্ন জায়গার ফলাফল অবিশ্বাস্যভাবে আটকে দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখেছেন যে ঢাকার নাসিরউদ্দিন পাটোয়ারির আসন ব্যাপকভাবে ফলাফলের খবর আসছিল, হঠাৎ করে ফলাফলের খবর আসা বন্ধ কেন? প্রথমে অল্প সময়ের মধ্যে অনেকগুলো আসবে, তারপরে বাকিগুলো আসতে সময় লাগবে, এটা কোনো কথা না, এতে সময় লাগার কথা না। ঢাকার বেশিরভাগ আসনে ফলাফল গণনা ফলাফল প্রকাশ খুব স্লো এবং খুব ধীরে ধীরে হচ্ছে। এটার পিছনে রহস্য আছে, ফলাফল পাল্টে দেওয়ার একটা ষড়যন্ত্র আছে। তো এখানে মিডিয়া এখানে কারচুপিটা বা এরকম সন্দেহটা কিভাবে? দেখেন, তার আগে এই মূল গভীরতা যাওয়ার আগে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, গুজবে কান দেবেন না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে কত বড় দালাল, এটা তো আপনারা জুলাইতে দেখেছেন, গতকালকেও দেখেছেন যে এরা কত বড় দালাল। সেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো শুধু বিএনপি যেখানে যেখানে গিয়ে ওইগুলো প্রচার করছে, আর জামাতের গুলো প্রচার করছে না। এতে অনেকে ভাবছে যে না বিএনপি অনেক দূরে এগিয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। তো এইভাবে শুধু মেইন স্ট্রিম মিডিয়া যেখানে মিথ্যা বলছে তা না, শুধু বিএনপি গুলো প্রচার করে একটা পারসেপশন ক্রিয়েট করছে যে বিএনপি এগিয়ে যাচ্ছে, যার ফলে বাকিগুলোতে অতি সূক্ষ্ম কারচুপি করার একটা সুযোগ পায়। যেমন যদি মিডিয়াগুলো এরকম একটা খবর ছড়িয়ে দিতে পারে বিএনপি জিতে গেছে, বিএনপি জিতে গেছে, তাহলে জামাতের লোকজন অনেকে হতাশ হয়ে স্বাভাবিকভাবে মন খারাপ করে ঘরে ফিরে যাবে, যে তারা প্রত্যাশা করেছিল সরকার গঠন করবে, এখন তারা চুপচাপ থাকবে, আর এই ফাঁকে তারা কারচুপি করবে বাকিগুলো না। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, জামাত জোট জিতবে। এবং এখানে পোস্টাল ব্যালটের অনেক হিসাব আছে। কিছু কিছু জায়গায় বিএনপি এগিয়ে, এটা ঠিক, কিন্তু সেখানে পোস্টাল ব্যালটের হিসাব নিকাশ আছে। অতএব এত সহজে বোঝা যায় না যে কি হবে। ধৈর্য ধরুন, সর্বশেষ খবর কোনটা অথেন্টিক কিভাবে জানবেন আমি বলি। জামাত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ জামাত ইসলামী ভেরিফাইড, এখানে জামাত আপডেট দিচ্ছে, ওই জায়গায় নজর রাখবেন। কোনো মেইন স্ট্রিম মিডিয়াকে বিশ্বাস করবে না এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আনভেরিফাইড সোর্সকেও বিশ্বাস করবেন না। আবারও বলছি, রেজাল্ট জানতে মন চায়, ওইসব RTV, বাংলা ভিশন, বিএনপি দখলকৃত মিডিয়া ভুলো, এমনকি মানব জমিন কোথাও তাকাবেন না। কি করবেন? জামাতের অফিসিয়াল পেজে যান। জামাত হারলেও আসল খবরটা ওখানে পাবেন, জামাত জিতলেও আসল খবরটা ওখানে পাবেন। এবার আসেন আসল খবর কি। আমি যখন কথা বলছি তখন বাংলাদেশের রাত 10টা পার হয়ে গেছে। তখনকার সময় একদম অথেন্টিক আপডেট, সেখানে রংপুর বিভাগে মোট 33টা আসনের মধ্যে 14টা জামাত, মাত্র 4টা বিএনপি। রাজশাহী বিভাগে মোট 39টা আসনের মধ্যে 9টা জামাতে গিয়ে 13টা বিএনপি এগিয়ে, এখানে কিন্তু বিএনপি এগিয়ে। খুলনায় মোট 36টা আসনের মধ্যে জামাত 10টা এগিয়ে, বিএনপি 3টায়। বরিশাল 21টা
বরিশাল বিভাগে, মোট বিভাগ ওয়াইজ, সেখানে জামাত 4টায় গিয়ে বিএনপি 2টায়। অবশ্য শেষ পর্যন্ত বরিশালে জামাত বিএনপি এগিয়ে থাকবে। ময়মনসিংহে ঢাকায় 21টায় জামাত 7টা, বিএনপি এগিয়ে ওখানে 11টায়। ময়মনসিংহে 3টায় জামাত আর বিএনপি 1টায়, এখানে ওভারঅল বিএনপি জিতবে। এখন অনেক জায়গায় কিন্তু আসে নাই, সেখানে অনেক জায়গায় জেতার আগে বিএনপি প্রচার করে দিচ্ছে। চট্টগ্রামে বিএনপি 6টায় গিয়ে জামাত 5টায়। তো মোটে এখন পর্যন্ত এগিয়ে আছে জামাত 53টায়, বিএনপি 42টায়, এবং স্বতন্ত্র কিন্তু একটা জিতেছে অলরেডি, এবং জাতীয় পার্টিও কিন্তু একটা জিতেছে। অর্থাৎ এখন পর্যন্ত সর্বশেষ অথেন্টিক তথ্য অনুযায়ী জামাত জোট প্রায় 11টা আসনে এগিয়ে আছে, আর মেইন স্ট্রিম মিডিয়াগুলো জামাত জোটকে হারিয়ে দিয়েছে। এখন হ্যাঁ, যদি জনগণেরা হেরে যায় যাবে, কিন্তু এইভাবে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে শেষের দিকে ধসার মধ্যে রেখে পারসেপশন ক্রিয়েট করে ফলাফল মেকানিজম করা। কোথাও কোনো প্রত্যেকটা ভোটের হিসাব নেওয়া হবে, কোনো সূক্ষ্ম ফলাফল মেকানিজম হবে, এগুলো জাতি বুঝবে এবং এর হিসাব দিতে হবে। এখন পর্যন্ত এই খবর হচ্ছে জামাত এগিয়ে, এবং জামাত তালিকাও দিয়েছে কারা কারা জিতেছে। মোটামুটি 38 জনের তালিকা অলরেডি দিয়েছে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জিতেছেন, নুরুল ইসলাম বুলবুল জিতেছেন, আমির হামজা জিতেছেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জিতেছেন, চট্টগ্রামে শাহজাহান চৌধুরী জিতেছেন, মোহাম্মদ জহুরুল ইসলাম জিতেছেন, হাসনাত আব্দুল্লাহ তিনি জিতেছেন, গোলাম রব্বানী রংপুর 5 জিতেছেন, মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নজিবুর রহমান জিতেছেন, এটি মাযহারুল ইসলাম জিতেছেন রংপুর 2, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 6 জিতেছেন, আবুল কালাম আজাদ খুলনা 6 জিতেছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1 জিতেছেন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12 জিতেছেন, রাশিদুল ইসলাম শেরপুর 1 জিতেছেন, আব্দুল গফুর কুষ্টিয়া 2 জিতেছেন, মোহাম্মদ তাজাউদ্দিন খান মেহেরপুর 1 জিতেছেন, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2 জিতেছেন, মাসুদ সাইদ ইব্রিজপুর 1 অলরেডি জিতেছেন, মাহবুব রহমান বেলাল রংপুর 3 জিতেছেন, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1 জিতেছেন, আক্তার হোসেন রংপুর 4 জিতেছেন, মোহাম্মদ ইজ্জাতুল্লাহ সাতক্ষীরা 1 জিতেছেন, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 4, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ আব্দুস সত্তা নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, আব্দুল্লাহ ওবায়দুল্লাহ সালাফি তিনি জিতেছেন নীলফামারী 3, আব্দুল মুনতাকিম নীলফামারী 4, মাজিদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্ধা 4, আব্দুল ওয়ারিস গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4। তো দর্শক, বিজয়ভাবে চলবে, কিন্তু গুজব ছড়ানোর উদ্দেশ্য ভিন্ন। এখন সতর্কতার বিষয় হচ্ছে, আর ভোট কাদেরকে দিয়েছে আমরা জানি, একদম সবচেয়ে বেশি বিএনপি করার লোকটাও জামাতকে ভোট দিয়েছে, এবং বিএনপি পরিবারের লোকজন জামাতকে ভোট দিয়েছে, নীরবে নিবৃতে মানুষ জামাতকে ভোট দিয়েছে, আমরা দেখেছি। অতএব এখানে অতি সূক্ষ্মভাবে, যেমন দেখেন ইন্টারেস্টিংলি খুব দ্রুত খবর আসছিল তারেক রহমান আসনের, সেখানে ডক্টর খালেদুজ্জামান এগিয়েছিলেন, হঠাৎ করে যেখানে জামাতে গিয়ে ঢাকার মধ্যে হঠাৎ সেখানে ফলাফল আসা বন্ধ। এরকম কোন গাইবী মেকানিজমের আলামত কিন্তু আমরা লক্ষ্য করছি। আই রিপিট, ভোট সুষ্ঠু হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু গণনায় যদি অতি সূক্ষ্ম কোনো কারচুপি করা হয়, জনগণ কিন্তু হিসাব নিবে। অতএব আশাবাদী থাকেন, আল্লাহর ফজলে ভালো কিছু হবে।